সংগঠন তো অনেক, আন্তর্জাতিক সংগঠনের তো অভাব নাই। তো আমরা আসলে কোনটা পড়বো? যেগুলো আগে পরীক্ষায় আসছে, যেগুলো এখন সচরাচর আলাপ আলোচনার মধ্যে আছে, আমরা আমরা সেগুলাই পড়বো। আচ্ছা, আমরা শুরুতেই আমরা শুরু করবো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন দিয়ে। তো ইউরোপীয় ইউনিয়ন, এখন আমরা যে ইউরোপীয় ইউনিয়ন নামে যেটাকে জানি, যে জোটটাকে আমরা জানি, সেটা শুরুতে এই নামে ছিল না। তো একদম শুরুতে এটার নাম ছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিটি। এটা হচ্ছে ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, লুক্সেমবার্গ এবং হচ্ছে বেলজিয়াম, তারা মিলে তারা একটা চুক্তি করেছিল। এই চুক্তিটা মূলত করেছিল তারা তাদের আহ হচ্ছে হচ্ছে আপনার কি বলে, তাদের এই চুক্তিটা মূলত ছিল রড সিমেন্টের উপরে। হ্যাঁ, তারা শুরুতে এই চুক্তিটা করে মূলত এই উদ্দেশ্য নিয়ে যে তারা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করবে, নিজেদের মধ্যে তারা হচ্ছে যে সাহায্য সহযোগিতা এটা তারা বজায় রাখবে। তো এটা হচ্ছে রোম চুক্তি নামে পরিচিত, যেহেতু এটা এই চুক্তিটা রোমে স্বাক্ষরিত হয়েছিল 1957 সালে। তো এইটাই হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের শুরু করার প্রথম ধাপ। অর্থাৎ এই যে ইইসি, এই কমিটিটাই ছিল পূর্বের হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কমিটি। এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে এটা ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত হয়। আহ, এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা মানে এখন খুবই বেশি। হ্যাঁ, যেহেতু এখন রাশিয়া, ওইখানে ওইখানে যুক্তরাষ্ট্র বা ইউক্রেন, যেহেতু রাশিয়ার সাথে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের ব্যবসা আছে, সেহেতু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো এরপরে এরই ধারাবাহিকতায় 1992 সালে 1992 সালে একটা চুক্তি হয়। সেই চুক্তির নাম হচ্ছে ম্যাস্ট্রিস্ট চুক্তি। এই চুক্তির মাধ্যমে যে ওই যে ইউরোপিয়ান ইকোনমিক যে কমিটি ছিল, সেটা ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত হয়। তো এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত হয় হচ্ছে ইইসি। তো সেহেতু উত্তর হবে ম্যাস্ট্রিস্ট চুক্তি। এই চুক্তিটা স্বাক্ষরিত হয় 1992 সালে, কিন্তু যদিও 1992 সালে কার্যকর হয় নাই, এর 1 বছর পরে কার্যকর হয়। তো এটাই আসলে হচ্ছে যে মূল সংবিধান, অর্থাৎ এখনকার যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এটার মূল সংবিধান হচ্ছে ম্যাস্ট্রিস্ট চুক্তি। এবং এটা তখনকার সময়, অর্থাৎ 1992 সালে, এখন তো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে 27। তো আগে ছিল 12টা, তাদের যে মেইন সদস্য ছিল 12টা, তারা এই 12টা দেশ মিলে এই চুক্তিটা করে, এবং এই চুক্তিটা কার্যকর হয় 1 বছর পরে 1993 সালে। এরপরে তাদের যে সংবিধান, এগুলা হচ্ছে সংশোধন করার জন্য তারা আরেকটা চুক্তি করে। মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে সংবিধানটা, সেটা সংশোধন করার জন্য তারা একটা চুক্তি করে, যেই চুক্তিটা করে লিসবনে। এবং এটা 2007 সালে তারা এই চুক্তিটা করে। এবং এইখানে তাদের মেইন যে সংশোধনটা আনা হয়, তো সেটা হচ্ছে যে কোনো সদস্য দেশ যদি চায়, তাহলে তারা গণভোটের আচ্ছা, কোনো সদস্য দেশ যদি চায়, তাহলে তারা গণভোটের মাধ্যমে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তারা ত্যাগ করতে পারবে। এবং যেটাই হচ্ছে যুক্তরাজ্য যেটাই করে আর কি, এই যে 2020 সালে 2019 সালে তারা প্রথম একটা গণভোট করে, তারপরে আস্তে আস্তে পরে তারা হচ্ছে বের হয়ে যায় ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। তো এই এটা সদর দপ্তর কোথায়? হ্যাঁ, তো এই ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সদর দপ্তরের মধ্যে, যে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায়। তো সেটা উত্তর হবে বেলজিয়াম ব্রাসেলসে অবস্থিত। এখন বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে 27। হ্যাঁ, এটা এই কয়দিন আগ পর্যন্ত 28টা ছিল। ওই যে ব্রিটেন যখন চলে যায়, ব্রিটেন চলে যাওয়ার পরে এই সদস্য সংখ্যাটা হয় হচ্ছে 27। আচ্ছা, ব্রিটেন, এরপরে ইংল্যান্ড, যুক্তরাজ্য, এগুলা কি এক জিনিস? জানেন? ব্রিটেন, যুক্তরাজ্য, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। আচ্ছা, না, ধরেন যে মানে হচ্ছে ইংল্যান্ড, হ্যাঁ, ইংল্যান্ড, ইংল্যান্ড কি একটা দেশ? ইংল্যান্ড কি একটা দেশ? আচ্ছা, হ্যাঁ, ইংল্যান্ড একটা দেশ না, এটা আপনারা আপনার অনেকে অনেকে জানেন দেখতেছি। আচ্ছা, আমরা এটা পড়বো ডিটেইলে, যখন আমরা হচ্ছে ইউরোপ মহাদেশ পড়বো, তখন আমরা দেখবো আর কি।
আচ্ছা, আমরা আমরা এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান, আমরা যখন ইউরোপীয় মহাদেশ পড়বো তখন এই যুক্তরাজ্য নিয়ে একটা চ্যাপ্টার আছে, ওইখানে আমরা এটা দেখবো। আচ্ছা, আহ এর মধ্যে যে 27টা দেশ, এই হচ্ছে 27টা দেশ। আহ, এই ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশ যেটা, এটা যদি আপনার এই যে এখানে মানচিত্র দেখে পড়েন, তাহলে আপনাদের জন্য এটা মনে রাখাটা সুবিধাজনক হবে যে কোন কোন দেশ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আছে। তো এটা এই সবগুলো আসলে মুখস্থ রাখার দরকার নাই। আপনারা যদি একটু মানচিত্রটা দেখে 27টা দেশ যদি একটু ডিটেক্ট করতে পারেন, তাহলে মোটামুটি আপনার ওই মানচিত্রটা যদি মাথায় থাকে, তাহলে পরীক্ষায় যদি আসে যে কোনটি ইউরোপিয়ান ইউনিয়নের দেশভুক্ত অথবা কোনটি ইউরোপিয়ান ইউনিয়ন দেশভুক্ত নয়, তাহলে ওই মানচিত্রটা মনে রাখলে আপনারা মোটামুটি উত্তর করতে পারবেন। এই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে মানচিত্রটা, এটা একদম না না, কার্যকরী সদস্য হোক আর যে সদস্যই হোক, ব্রিটেন আর হচ্ছে ইউর সাথে কোনো সম্পর্ক নাই। যদি এখন প্রশ্ন আসে যে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ কয়টা, তাহলে 27টাই হবে। ওদের যে ওয়েবসাইট আছে ওইখানেও 27টাই দেওয়া। তো যেহেতু ওদের ওয়েবসাইটে 27টা দেওয়া, তো সেহেতু উত্তর 27টাই হবে। আচ্ছা, তো ওই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে ব্রিটেন বের হয়ে যায়, ওইটার একটা নাম আছে। ওটার নাম হচ্ছে ব্রেক্সিট। মানে ব্রিটেন থেকে, ব্রিটেন যেহেতু এক্সিট নিছে, সেহেতু এটা নাম হচ্ছে ব্রেক্সিট। এটা যে গণভোটটা হয়, হ্যাঁ, তো এই গণভোটটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি ছিল। এটা ছিল 51% আর হচ্ছে 49%। অর্থাৎ ব্রিটেনে, মানে ব্রিটেন চলে যাবে, এটার এটার পক্ষে ছিল 51%, আর ব্রিটেন থাকবে, তো এটার পক্ষে ছিল 49%। অর্থাৎ অর্থাৎ খুবই কাছাকাছি ছিল। যাই হোক, তো তারা হচ্ছে 31 জানুয়ারি 2020 সালে আহ, তারা আনুষ্ঠানিকভাবে তো এইখান থেকে বের হয়ে যায়। সর্বশেষ সদস্য, হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়নের সর্বশেষ যে সদস্য দেশ হচ্ছে ক্রোয়েশিয়া। এটা একটা পার্বত্য দেশ মোটামুটি। আহ, আচ্ছা, এরপরে ইউরোপিয়ান ইউনিয়নের আহ, তাদের যে জোটটা, এখানে তাদের কিছু আরো কিছু প্রতিষ্ঠান আছে যেগুলা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন কাজকর্ম করে। এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের যেটাকে বলা হয় সর্বোচ্চ পরিষদ, অর্থাৎ যেটা হচ্ছে মূল কার্যক্রম পরিচালনা করে, এটাকে বলা হয় ইউরোপিয়ান কাউন্সিল, বা সংক্ষেপ হচ্ছে ইসি, বা হচ্ছে কাউন্সিল অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। তো এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ পরিষদ। এবং এখানে কারা থাকে মূলত, এটা হচ্ছে মূলত আহ ওইসব দেশের, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো আছে, সেই সেই দেশগুলোর সরকার প্রধানদের নিয়ে হচ্ছে এই কাউন্সিলটা গঠিত। এবং এটার বর্তমান যিনি হচ্ছে প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে চার্লস মিশেল। এখন দেখেন, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, হ্যাঁ, এটার কিন্তু কোনো ধরনের হচ্ছে মানে কোনো প্রেসিডেন্ট নাই। এর কোনো কোনো কিন্তু কোনো প্রেসিডেন্ট নাই, কিন্তু এটার যে অন্যান্য প্রতিষ্ঠান সমূহ আছে, ওইগুলোর প্রেসিডেন্ট আছে, ওইগুলোর প্রধান আছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় সর্বোচ্চ পরিষদ, যে দ্বিতীয় সর্বোচ্চ পরিষদ নাম হচ্ছে ইউরোপিয়ান কমিশন। এখানে মূলত যেই সদস্য দেশগুলো আছে, তাদের যে কূটনীতিকরা, তাদের কূটনীতিকদের নিয়ে এই কমিশনটা গঠিত। তো যেহেতু 27টা দেশ, তো সেহেতু 27টা দেশ থেকে 27 জন কূটনীতিক। আর এখন এই যে ইউরোপিয়ান যে কমিশন, এর বর্তমান যিনি প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে উর্সুলা ভেন্ডারলেন। এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইউরোপিয়ান কমিশনের যে প্রেসিডেন্ট, তার নাম কি, এটা আসতে পারে, এটা আসার মতো প্রশ্ন। এরপরে ইউরোপিয়ান যে ইউনিয়ন, এখানে এদের একটা পার্লামেন্ট আছে, অর্থাৎ ওদের একটা সংসদও আছে, যেটার যে সচিবালয়, সচিবালয় হচ্ছে ফ্রান্সের স্ট্রাসবার্গে, এবং পার্লামেন্ট যে ভবন, সেটা হচ্ছে লুক্সেমবার্গে। এখানে হচ্ছে দুইটা জিনিস, একটা জিনিসেরই দুইটা জায়গায় অবস্থান। একটা হচ্ছে সচিবালয়, সেটা হচ্ছে ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত, আর আরেকটা হচ্ছে পার্লামেন্ট ভবন, হ্যাঁ, এটা হচ্ছে লুক্সেমবার্গে অবস্থিত। ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য সংখ্যা, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আহ, আগে আগে হচ্ছে 751 জন ছিল। হ্যাঁ, 751 জন ছিল। এরপরে এর মধ্যে তো ব্রিটেন চলে যাওয়ার পরে, হ্যাঁ, ব্রিটেন চলে যাওয়ার পরে তো এই সদস্য সংখ্যাটা হয়েছে। অর্থাৎ এই বর্তমান যে সদস্য সংখ্যা, এই বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 705 জন।
অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যে পার্লামেন্ট, হ্যাঁ, পার্লামেন্টের সদস্য সংখ্যা হচ্ছে 705 জন। এখানে যেই কনফিউজিং প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে যে এখানে প্রশ্ন আসতে পারে এরকম যে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য সংখ্যা কত। এখানে 27 সংখ্যাটাও থাকবে, আবার হচ্ছে 705 সংখ্যাটাও থাকবে। তো এটা মোটামুটি একটু কনফিউশন, মানে কনফিউজিং করার জন্য দিবে। এখন আপনাদের হয়তো শুনে মনে হচ্ছে আর এটা তো অনেক সহজ, এটা তো আমি দেখলেই পারবো 705, কিন্তু আসলে কি হয়, পরীক্ষার হলে গেলে এই জিনিসগুলো হচ্ছে পেস লেগে যায়, দেখা যায় পরীক্ষা হলে এই জিনিসগুলো উল্টাপাল্টা হয়ে যায়। তো ইউরোপিয়ান ইউনিয়ন ওদের ওদের যে দেশগুলা, ওদের দেশে তারা মানে তারা সবগুলা দেশ না, কয়েকটা দেশ তারা একটা মুদ্রা তারা হচ্ছে অ্যাডপ্ট করে। এর মধ্যে সেই মুদ্রার নাম হচ্ছে ইউরো। অর্থাৎ এই এই মুদ্রাটা ইউরোপিয়ান ইউনিয়নের 19টা দেশ 19টা দেশ তারা হচ্ছে এই মুদ্রাটা অ্যাডপ্ট করে। এখন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কিন্তু হচ্ছে 27, কিন্তু 27টা দেশের মধ্যে সবাই এই মুদ্রাটা ব্যবহার করে না। 19টা দেশ হচ্ছে এই মুদ্রাটা ব্যবহার করে, এবং ব্রিটেনেও কিন্তু এই মুদ্রাটা ছিল না, তারা পাউন্ড ব্যবহার করত। এই হচ্ছে এই 19টা দেশ, এবং এই যেই 19টা দেশ এই ইউরো মুদ্রাটা হচ্ছে ব্যবহার করে তাদেরকে বলা হয় ইউরো জোন। হ্যাঁ, তো এইটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে কোন কোন দেশে হচ্ছে ইউরো মুদ্রাটা আছে, আবার কোন কোন দেশে ইউরো মুদ্রাটা নাই। যেমন ওই সাধারণত দেখা যায় একটা দুইটা, মানে মাঝে মধ্যে, হ্যাঁ, মাঝে মধ্যে একটা দুইটা প্রশ্ন দেখা যায় মুদ্রা থেকে আসে বা হচ্ছে রাজধানী থেকে আসে। তো এখানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসার সম্ভাবনা আছে, কারণ এখানে যেহেতু ইউরোপিয়ান ওদের ওদের কয়েকটা দেশের একটা মুদ্রা হচ্ছে ইউরো, কিন্তু আবার সবাই এটাকে ব্যবহার করে না। কারা কারা ব্যবহার করে না আর কারা কারা ব্যবহার করে, এইটা একটু আপনাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এই মুদ্রাটা হচ্ছে শুরু থেকে ছিল না। অর্থাৎ যখন এই যে ম্যাস্ট্রিক্ট চুক্তি হয় হচ্ছে 1992 সালে, তখন কিন্তু এই মুদ্রাটা ছিল না, এই মুদ্রাটা পরে চালু হয়। অর্থাৎ মুদ্রাটা চালু হয় 1 জানুয়ারি 1999। এখন চালু হয় 1999, কিন্তু এখানে মানে পুরোপুরি চালু হইতে হইতে আরো কিছু সময় লাগে। এই কারণে অনেক বইয়ে দেখা যাচ্ছে যে 2001 দেওয়া অথবা 2000 দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু উত্তর হবে না। যদি বলে যে চালু হয় কবে, উত্তর এটাই হবে 1999। কারণ একটা একটা মুদ্রা তো হুট করে চালু করা যায় না। ওদের দেশে আগের যে মুদ্রাগুলো ছিল, আগের যে এক্সিস্টিং মুদ্রাগুলো ছিল, ওইগুলোরও ব্যবস্থা করতে হয়। তো এইগুলো করতে করতে একটু দেরি হয়েছে, কিন্তু চালু হয়েছে 1999 সালে। অর্থাৎ যদি যদি প্রশ্ন আসে যে ইউরোপীয় 2002 দেওয়া, না না, 2002 হবে না, এটা হচ্ছে 1999 হবে। ওদের যে ওয়েবসাইট আছে ওইখানে 1999 দেওয়া। এখন আসলে কি, ওই যে আমি আগে বলছিলাম পিএসসি আসলে কোন উত্তরটা নিবে এবং পিএসসি কোন উত্তরটা নিবে না, এটা কিন্তু পিএসসি ওরা বলে না। হ্যাঁ, কারণ ওরা কোন উত্তরটা তারা নিচ্ছে এটা কিন্তু তারা প্রকাশ করে না। তো এখন আমরা কিভাবে বুঝবো যে কোন উত্তরটা আমরা দিব? এটা এটা দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে যে কনফিউজিং যে প্রশ্নগুলো আছে, আমরা আমরা ওইটা হয় স্কিপ করব, এটা হচ্ছে একটা পদ্ধতি। আর একটা হচ্ছে যে আমি যদি দেখি যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে সেখানে এটা এটা হচ্ছে মানে সেখানে এটা প্রমাণিত, সেহেতু আমি উত্তরটা করব। এখন আহ, প্রতি বিসিএসই কিছু কনফিউজিং প্রশ্ন থাকে, এগুলো দেয় হচ্ছে কনফিউজিং করার জন্য। হ্যাঁ, কনফিউজিং করার জন্য কেন দেয়? কারণ যাতে এগুলাতে যারা প্রার্থী আছে তারা হচ্ছে তারা কনফিউজড হয়, এবং কনফিউজড হয়ে তারা উল্টাপাল্টা দেখায়। এখন দেখেন আসলে এই বিসিএসটা কিন্তু হচ্ছে একটা ফেল করার পরীক্ষা। হ্যাঁ, যে পরীক্ষায় আপনার 97% ফেল করে বা 97% টিকবে না, তো মাত্র 3% টিকবে। তো যে পরীক্ষা 100%-এর মধ্যে 97% ফেল হয় আর 3% পাস হয়, ওটা আপনি কি বলবেন? ওটা আপনি ফেল করার পরীক্ষায় বলবেন। হ্যাঁ, এবং এটা হচ্ছে একটা ছাঁকুনির পরীক্ষা। হ্যাঁ, আপনাকে কিভাবে বাদ দিবে তারা এইভাবে, তারা এটাই চাইবে। দেখেন আমার কাছে প্রায় মনে হয় যে বিসিএস টা হচ্ছে একটা জুয়া, অনেকটা একটা একটা জুয়া খেলার মতো। কারণ যেই যেটার মানে পাস করার পার্সেন্টেজ এত কম, তো সেখানে সেটা তো অবশ্যই একটা জুয়া। কিন্তু তারপরেও আসলে কি হয়, এই আমাদের আমাদের দেশে এখন তো বিসিএস টা একটা হাইপ, হ্যাঁ, একটা হাইপের মতো হয়ে গেছে।
সবাই চায় হচ্ছে বিসিএস দিতে। তো অনেকে দেখা যায় যে ওই বন্ধু বান্ধব দিচ্ছে, আচ্ছা ঠিক আছে আমিও দেই, এরপরে বাবা মা বলতেছে বিসিএস দিতে, আচ্ছা ঠিক আছে আমিও দেই, এই এই চিন্তা ভাবনা করে দেয়। সিরিয়াসলি সিরিয়াস প্রার্থী কমই থাকে, কারণ আপনি দেখেন 200 নম্বরের পরীক্ষায় আপনার 100, 102, 104, 105, 100, 110 এই নাম্বারটা পাইতে হয়। এই নাম্বারটা পাইলে দেখা যায় যে গত বিসিএস এ মনে হয় 100, যেমন আমি 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 কত পাইছি, আমি মনে হয় 100, 115 বা 16 হবে আমার আমার নাম্বার। আমার কাছে এরকম মনে হয়েছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে 127 ছিল কাটমার্কটা আমার কাছে মনে হয় 127 ছিল। এর আগের বিসিএস এ 100, 102, 3 ছিল। এর আগে এরকমই থাকে সাধারণত। তো দেখা যায় যে এই নাম্বারটাই বিশাল অংশ পরীক্ষার্থী এরা কিন্তু পাচ্ছে না। না, এটা আসলে ওই যে 110 না 107 না 108 এগুলো আসলে এক্স্যাক্টলি বলা যায় না। দেখা যায় যে আমারই পরিচিত একজন, উনি উনি বলছে উনি 100, উনি 106 পাবে, এখন উনি টিকছে। এখন এটা হয় কি, ওই যে মানে গোনাতে ভুল হয়, আবার পিএসসি কোন উত্তরটা নিচ্ছে ওইটারও একটা ফ্যাক্ট আছে, পিএসসি কোন উত্তরটা নিচ্ছে বা কোন উত্তরটা নিচ্ছে না, এটাও একটা ফ্যাক্টর কাজ করে আর কি। যাই হোক, আহ, হ্যাঁ, হ্যাঁ, ইউরো চালু হয় 1999 সালে, কিন্তু কিন্তু হচ্ছে নোট যে চালু হয় সেটা 2002 সালে হয়। হ্যাঁ, না ওদের মার্কস তো দেখায় না, এটা তো হচ্ছে সবাই ধারণা করে নেয় আর কি। ওদের মার্কস পিএসসি কোনো মার্কসই প্রকাশ করে না, মানে কখনোই প্রকাশ করে না, মানে প্রিলিমিনারি যে মার্কসটা ওটা প্রকাশ করে না, কিন্তু রিটেনের মার্কশিট পাওয়া যায়, রিটেনের মার্কশিটটা ওরা দেয়, কিন্তু প্রিলিমিনারি কোনো মার্কশিট বা কে কত নাম্বার পাইছে এটা ওরা প্রকাশ করে না। আচ্ছা, এরপরে ইউরোপিয়ান ইউনিয়নের যে ব্যাংক, যে সেন্ট্রাল ব্যাংক, এটা এটা হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত, জার্মানির ফ্রাঙ্কফুর্টে। এবং আহ, এবং ইউরোপিয়ান ইউনিয়নের আরেকটা যে জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের আমাদের যেমন বিজিবি আছে, যে বর্ডার গার্ড বাংলাদেশ, তো ওদেরও একটা হচ্ছে বর্ডার গার্ড আছে, অর্থাৎ যে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলা, যে সদস্য দেশগুলা, ওইখানে তারা হচ্ছে বর্ডারের ওইখানে বর্ডার লাইনে তারা দায়িত্ব পালন করবে। তো ওইটার নামটা হচ্ছে ফ্রন্টেক্স। হ্যাঁ, ফ্রন্টেক্স এই নামটা গুরুত্বপূর্ণ, যে ইউরোপিয়ান ইউনিয়নের যেই বর্ডার গার্ড তাদের নাম কি, সেহেতু এই উত্তরটা হবে ফ্রন্টেক্স। তারপরে সেনজেন চুক্তি। সেনজেন, এখানে দেখেন সেনজেন চুক্তিটা হয়েছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের হওয়ারও আগে, 1985 সালে। 1985 সালে এই চুক্তিটা হয়। তারা এই চুক্তিটা করছে যে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের বা ইউরোপের যে দেশগুলা, মানে মোটামুটি বলা যায় এটা হচ্ছে আপনার পশ্চিম ইউরোপের দেশগুলো চিন্তা ভাবনা করলো যে তারা যদি এরকম একটা ব্যবস্থা চালু করে যে তাদের যে রাষ্ট্রগুলা, এদের যে নাগরিকরা, এরা হচ্ছে মোটামুটি কোনো বাউন্ডারি ছাড়াই তারা মুভ করতে পারবে। এই চিন্তা ভাবনা থেকেই তারা একটা চুক্তি করে সেনজেনে, যে চুক্তির উদ্দেশ্য ছিল যে আহ, তখন তো ইউরোপিয়ান ইউনিয়ন ছিল না, তখন মূলত ছিল যে ইউরোপের যে দেশগুলা আহ, সেগুলাতে যাতে তারা হচ্ছে কোনো ভিসা ছাড়াই তারা মুভ করতে পারে। তো এটা যদিও 1985 সালে চুক্তিতে স্বাক্ষরিত হয়, কিন্তু এটা কার্যকর হয় হচ্ছে 1995 সালে। এবং এই সেনজেন চুক্তিতে বর্তমান স্বাক্ষরকারী দেশ আছে 26টা। এখন দেখেন ইউরোপিয়ান ইউনিয়নে টোটাল দেশ আছে 27টা, কিন্তু এর মধ্যে বর্তমান সেনজেন চুক্তির অন্তর্ভুক্ত আছে 26টা। এবং প্রথম স্বাক্ষরকারী দেশ ছিল 5টা। হ্যাঁ, এই যে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং হচ্ছে লুক্সেমবার্গ। তখন কিন্তু জার্মানি দুইটা ছিল, অর্থাৎ পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি। তো পূর্ব জার্মানি যেহেতু তখন সমাজতন্ত্রীদের অধীনে ছিল, তখন ওই পূর্ব জার্মানি কিন্তু এই সেনজেন চুক্তিতে সাইন করে নাই। পরে তার মানে আহ, তখন সাইন করছে পশ্চিম জার্মানি। তো সেনজেন চুক্তিতে শুরুতে 5টা দেশ ছিল প্রথম স্বাক্ষরকারী, এরপরে বর্তমান স্বাক্ষরকারী হচ্ছে 26টা। এবং ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত কিন্তু সেনজেন চুক্তিতে স্বাক্ষর করেনি এই দেশটা হচ্ছে আয়ারল্যান্ড। এই হচ্ছে এখন এখন বর্তমানের সেনজেনের যে এরিয়ার সেগুলার হচ্ছে দেশগুলার যে তালিকা, এটা হচ্ছে সেই তালিকাটা। আর
ইউরোপিয়ান ইউনিয়নের তাদের একটা অর্থনৈতিক জার্নাল আছে, যে জার্নাল নাম হচ্ছে ইউরোমানি, এবং এটা হচ্ছে লন্ডন থেকে বের হয়। এটা আসতে পারে পরীক্ষাতে যে অর্থনৈতিক জার্নালের নাম কি। আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন যে ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ পরিষদ কোনটি? ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ পরিষদ কোনটি? হ্যাঁ, সর্বোচ্চ পরিষদ হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল। হ্যাঁ, কাউন্সিল অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, এটাই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ পরিষদ। এখন আমরা একটু তেল দেখব, তেল। হ্যাঁ, তেল। তেল, তেলটা আসলে আমাদের দেশে, আমাদের দেশে কি তেল আছে? আমাদের দেশে কি তেল আছে? কি বলেন নাই? এই যে আপনার হচ্ছে আজাদ ভাই, কি বলেন? কে আজাদ? আচ্ছা, কে আজাদ কি ভাই না আপু? ওটা তো আপু। কে আজাদ তো আমি আজাদ দেখে ভাবছি ভাই। আচ্ছা, যাই হোক। আমাদের আমাদের দেশে তেল আছে, কিন্তু আমাদের দেশে তেলও আছে, গ্যাসও আছে। তেল ওই, আপনারা কি সবাই 6M ক্লাবে আছেন? 6M ক্লাবে আমি আমি একটা গল্প শেয়ার করছিলাম। এটা হচ্ছে আপনার তৈল সমাচার। এটা এটা লিখছে, হ্যাঁ, তৈল সমাচার। এটা হচ্ছে আপনার মহামহোপাধ্যায়। আহ, ওই গল্পটা একটু একটু পড়বেন। হ্যাঁ, ওই গল্পটা হচ্ছে এই সুন্দর আছে। তেল, তেল নিয়ে হচ্ছে লেখা। আমাদের বাঙালিরা, মানে বাঙালিদেরকে তেল ছাড়া কিছু হয় না, সব জায়গাতেই হচ্ছে তেল দেওয়া লাগে। কিন্তু 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 তারপরও আমাদের আমাদের দেশে তেলের তেলের দাম বেশি। আচ্ছা, তো তেল, তেলের যে কার্টেল, অর্থাৎ তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য তেল সমৃদ্ধ যে দেশগুলা, তারা তাদের একটা সংগঠন আছে, সেই সংগঠনের নাম হচ্ছে ওপেক। এবং ফুল ফুল যে নামটা, সেটা হচ্ছে দ্য অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ইন অ্যান ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এটা ছিল অফিসিয়াল ফুল নামটা আর কি, তবে ওপেক ওপেক নামেই এটা পরিচিত। তো এটা প্রতিষ্ঠিত হয় 1960 সালে। এমনিতে এই যে এখনকার যে সৌদি আরব, হ্যাঁ, 1930-40-এর দশকে সৌদি আরব কিন্তু খুবই গরিব ছিল। গরিব বলতে তখন তারা আসলে খুবই গরিব ছিল। এরা হচ্ছে মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করতো, মাছ টাছ ধরতো তারা। হঠাৎ করেই তাদের ওইখানে তেল আবিষ্কার হয়েছে, তারা তেল পাইছে। তাদের যে গালফ আছে ওইখানে, যে পার্সিয়ান যে গালফ আছে ওইখানে, অর্থাৎ এই যে আপনার এই পারস্য উপসাগর, ওইখানে যখন তারা তেল পাইলো, এই তেল পাওয়ার পরেই মূলত এই এই এরিয়াটা খুব দ্রুত উন্নত করে ফেললো। হ্যাঁ, এর আগে কিন্তু এই যে 1930-40-এর দশকে তারা খুবই তারা গরিব ছিল। এবং এবং এমনকি এই বর্তমানে যে সৌদি রাজবংশ, আহ, যেই যিনি যার পরিবার আর কি, যে যার পরিবার থেকে এখনকার রাজবংশটা আসছে, উনিও এই শুরুতে মাছ ধরতো ওইখানে। হ্যাঁ, তো এটা যখন এই তেলগুলো আবিষ্কার হলো, তখন ওইখানে এই তেলগুলার যে নিয়ন্ত্রণ বা তেলের যে মার্কেট, সেটা নিয়ন্ত্রণ করার জন্য আলাদা কোনো প্রতিষ্ঠান ছিল না। অর্থাৎ যে যার ইচ্ছা মতো তেল বিক্রি করতো, যে যার ইচ্ছা মতো তেল কিনতো। তো পরে যেই দেশগুলা তারা মিলে সিদ্ধান্ত নিল যে আমরা একসাথে থাকি, একসাথে আমরা তেলের বাজারটা নিয়ন্ত্রণ করি, তাহলে এটা আমাদের জন্য সুবিধা। তো এই চিন্তা ভাবনা করেই এই তেলের যে প্রতিষ্ঠানটা ওপেক, এটা 1960 সালে ইরাকের হচ্ছে বাগদাদের প্রতিষ্ঠা হয়। এবং এটার প্রতিষ্ঠাকালীন যে সদস্য, আচ্ছা, তার আগে আমরা এখন দেখি, এখন এখন যে নিয়ে হচ্ছে মহাসচিব, তিনি হচ্ছে একজন নাইজেরিয়ান নাগরিক। তার নাম হচ্ছে মুহাম্মদ সানুসি বারকিন্ডো। হ্যাঁ, তিনি হচ্ছে একজন নাইজেরিয়ান নাগরিক। তিনি এখন হচ্ছে এই ওপেকের বর্তমান সেক্রেটারি জেনারেল, অর্থাৎ কি বলা যায়, সেক্রেটারি জেনারেল মানে কি, সেক্রেটারি জেনারেল, মহাসচিব। হ্যাঁ, মহাসচিব। তো তিনি হচ্ছে এখন হচ্ছে এই এই এ- তো, ওপেকের মহাসচিব। আচ্ছা, ওপেকের বর্তমান সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। প্রতিষ্ঠাকালীন সদস্য প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে 5টা। এর মধ্যে ছিল ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব এবং হচ্ছে ভেনেজুয়েলা। এই এই 5টা ছিল হচ্ছে প্রতিষ্ঠাকালীন সদস্য। এটা কিন্তু পরীক্ষা থাকে, হ্যাঁ, যে ওপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কয়টি। হ্যাঁ,
ওপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য, অথবা ওপেকের নিচের কোনটি ওপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য নয়, অথবা নিচের কোনটি ওপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য। তো এই পাঁচটার মধ্যে এই পাঁচটা আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনটা কোনটা প্রতিষ্ঠাকালীন সদস্য আছে। বর্তমান সদস্য হচ্ছে 13টা সদস্য। এর মধ্যে আছে হচ্ছে আলজেরিয়া, এরপরে আছে অ্যাঙ্গোলা, ইকুয়েটোরিয়াল গিনি, তারপর লিবিয়া, কুয়েত, ইরাক, ইরান, গ্যাবন, নাইজেরিয়া, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে ভেনেজুয়েলা। আমি একটা সময় পর্যন্ত ভাবতাম যে সৌদি আরব আর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এই দুইটা একই দেশ। আমি একটা সময় পর্যন্ত ভাবতাম, পরে পরে এটা বুঝতে পারছি যে আসলে দুইটা দুই দেশ, এবং দুইটার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। আচ্ছা, এখানে এর মধ্যে সর্বশেষ সদস্য হচ্ছে কঙ্গো। তারা হচ্ছে 2018 সালে তারা সদস্য হয়। এবং এখানে এই প্রশ্নটা খুব বেশি পরিমাণে আসছে, প্রায় এই পরীক্ষাতে আসছে। সেটা হচ্ছে যে এই ওপেকের ও আরব মুসলিম দেশ কোনটা, অর্থাৎ আরব না কিন্তু মুসলিম দেশ, এবং হচ্ছে ওপেকের সদস্য, এই সদস্য কোনটা? তো এটা হবে ইরান। এখন আরব দেশ কোনগুলা এখানে আপনাদের সামনে আছে, যে আরব লীগ যখন আমরা পড়বো তখন দেখবো আমরা কোনগুলো আরব দেশ আর কোনগুলো হচ্ছে অনারব দেশ। এর মধ্যে কয়েকটা দেশ আবার ছেড়ে চলে গেছে, অর্থাৎ ওপেক ছেড়ে চলে গেছে, তারা একটা সময় সদস্য ছিল কিন্তু পরে চলে যায়। এর মধ্যে সর্বশেষ যায় হচ্ছে ইকুয়েডর, তারা সর্বশেষ ত্যাগ করে। এর আগে কাতারও চলে গেছে। কাতার চলে গেছে কেন? কাতার চলে গেছে কারণ হচ্ছে ওদের তেলের থেকেও গ্যাসের ওদের বেশি, ওদের হচ্ছে গ্যাস প্রোডাকশন বেশি। তো এই কারণেও তারা পরে ওই হচ্ছে যে গ্যাসের প্রোডাকশনের দিকে মনোযোগ বাড়ানোর জন্য তারা ওইখান থেকে চলে যায়। এরপর ইন্দোনেশিয়া 2017 সালে হচ্ছে ওপেক ত্যাগ করে। আচ্ছা, এইখানে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যে তেল উত্তোলনের শীর্ষ দেশ কোনটি, তেল তেল রিজার্ভে শীর্ষ দেশ কোনটি, তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি। আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের দেশে এত তেল কিন্তু আমরা কোনো র্যাঙ্কিং এ নাই, আমরা তেল উত্তোলনেও নাই। তেল অবশ্য থাকতাম যদি এরকম হইতো যে তেল দেওয়াতে শীর্ষ দেশ কোনটা, এরকম কিন্তু র্যাঙ্কিং থাকলে বাংলাদেশ ফার্স্ট হইতো, যে তেল দেওয়াতে শীর্ষ দেশ কোনটি, সেহেতু উত্তর রাষ্ট্র বাংলাদেশ। আচ্ছা, যাই হোক, তেল উত্তোলনের শীর্ষ দেশ সব থেকে বেশি, এখন দেখেন এখানে বলছে তেল উত্তোলনের শীর্ষ দেশ, অর্থাৎ কারা সব থেকে বেশি তেল উত্তোলন করে, তেল প্রোডাকশন করে সব থেকে বেশি। এই বর্তমানে 1 নম্বরে হচ্ছে যুক্তরাষ্ট্র, 2 নম্বরে হচ্ছে রাশিয়া, এবং 3 নম্বরে হচ্ছে সৌদি আরব, 4 নম্বরে কানাডা, 5 নম্বরে হচ্ছে ইরাক। এখানে এই যেই কনফিউশনটা লাগে, আমরা তেল বলতেই বুঝি সৌদি আরব, অপশনে দেখা যায় যে সৌদি আরব দেখলে আমরা সৌদি আরব দাগাই ফেলি। তেল উত্তোলনে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং তেল উত্তোলনের দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া। এরপরে আসবো হচ্ছে তেল রপ্তানিতে শীর্ষ দেশ। আগেরটা ছিল যে তেল উত্তোলনে শীর্ষ দেশ কোনটা, এটা হচ্ছে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা। সব থেকে বেশি কে বিক্রি করে? সব থেকে বেশি বিক্রি করে সৌদি আরব, এরপরে রাশিয়া, এরপর হচ্ছে ইরাক। অর্থাৎ রাশিয়া তেল উত্তোলনেও হচ্ছে দ্বিতীয় শীর্ষ দেশ, এবং তেল রপ্তানিতেও তারা হচ্ছে দ্বিতীয় শীর্ষ দেশ। আচ্ছা, এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তেলের রিজার্ভ, স্টক পাইল। হ্যাঁ, তেলের রিজার্ভ মানে হচ্ছে কি, অর্থাৎ তেলগুলো তারা উঠাইয়ে ফেলছে এবং একটা জায়গায় তারা জমা করে রাখছে। অর্থাৎ যদি কোনো সময় হঠাৎ করে কোনো তেলের সংকট হয়, তাহলে তারা ওই রিজার্ভের তেলগুলো ব্যবহার করবে। তারা কিন্তু তেলগুলো তুলে ফেলছে, তারা যে খনি ছিল, খনি থেকে কিন্তু, হ্যাঁ, বইয়ে আপনার ওটা ওই বইয়ের যে প্রকাশনা, বইয়ের যে আপডেটেড তথ্য, কারণ বইটা তো ছাপাইছে মোটামুটি তাদের সময় লাগছে। এখন এই বর্তমানে ডাটা অনুসারে হচ্ছে এই মানে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখন তেলের রিজার্ভ, অর্থাৎ এই যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তারা কিছু তেলের স্টক করে রাখছে একটা জায়গায়, তারা কিছু তেল এগুলো উঠিয়ে তারা ওইখানে রিজার্ভ করে রাখছে, যাতে যদি কোনো জরুরি দরকার পড়ে তাহলে তারা ওইখান থেকে তেলগুলো হচ্ছে তারা ব্যবহার করতে পারবে। তো যদি এরকম বলে যে তেল রিজার্ভ স্টক পাইল, এখানে শীর্ষ দেশ কোনটা? এখানে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র,
এবং দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া। আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে উত্তোলন যোগ্য, হ্যাঁ, অর্থাৎ তারা কিন্তু তুলে নাই, হ্যাঁ, কিন্তু তাদের তেল খনিতে আছে। আগে যেটা ছিল, এই যে এটা এটা হচ্ছে তারা খনি থেকে তুলে ফেলছে, তুলে এখন জমা করে রাখছে। আর এটা হচ্ছে উত্তোলন যোগ্য, অর্থাৎ খনিতে আছে, তারা চাইলে তুলতে পারে। এরকম উত্তোলন যোগ্য তেল মজুদ শীর্ষ দেশ। এরকম উত্তোলনযোগ্য তেল মজুদ শীর্ষ দেশ হচ্ছে ভেনেজুয়েলা, এবং এরপরে আছে সৌদি আরব। অর্থাৎ এগুলা কিন্তু মাটির নিচে, এগুলা হচ্ছে খনিতে আছে, এগুলো তারা এখনো তুলে নাই, অর্থাৎ তুলবে, তারা চাইলে তুলতে পারে। তো এখানে তিনটা প্রশ্ন, একটা হচ্ছে যে তেলের উৎপাদনে শীর্ষ দেশ, আর একটা হচ্ছে তেল তেলের স্টক পাইল বা রিজার্ভে শীর্ষ দেশ, আর হচ্ছে উত্তোলনযোগ্য তেল মজুদে শীর্ষ দেশ। তো এই তিনটা প্রশ্ন পেশ লাগতে পারে। আচ্ছা, হ্যাঁ, তেল রপ্তানিতে আরেকটা আছে। হ্যাঁ, এখন বলেন, আপনার জন্য প্রশ্ন যে ইউরো মানি কি? যেটা ইউরোপিয়ান ইউনিয়ন যখন পড়ছিলাম আমরা, সেখানে ছিল। হ্যাঁ, আচ্ছা, ইউরো মানি কি? ইউরো মানি হচ্ছে একটা জার্নাল, একটা অর্থনৈতিক জার্নাল। তেল নিয়ে পড়াশোনা করলাম আমরা, এখন আমরা দেখবো হচ্ছে গ্যাস। হ্যাঁ, গ্যাসের জন্য একটা আলাদা আলাদা একটা সংগঠন আছে, যেটাকে বলা হচ্ছে গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ। আমাদের দেশে তো গ্যাসও বেশি না, আপনার কি মনে হয়? আমাদের দেশে গ্যাস বেশি না? আমাদের দেশের গ্যাস কোথায় থাকে? আমাদের দেশের গ্যাসগুলো কোথায়? আমাদের দেশের গ্যাসগুলো হচ্ছে মানুষের পেটে। হ্যাঁ, মানুষের পেটে। ওই আরো কয়েকদিন আগে পত্রিকায়, পত্রিকা না মনে হয়, যমুনা টেলিভিশনে একটা একটা রিপোর্ট দেখছিলাম যে বাংলাদেশে সব থেকে কোন ওষুধটা বেশি বিক্রি হয়। ওইখানে প্রথম যে 1 নম্বর ওষুধটা, সেটা হচ্ছে স্যাকলো। গ্যাস্ট্রিকের যে ওষুধ স্যাকলো, এটা হচ্ছে সব থেকে সব থেকে বেশি বিক্রি হয়। হ্যাঁ, মানে গ্যাসের ওষুধ বাংলাদেশের মানুষ নাকি প্রায় প্রতি বছর 3 থেকে 4 হাজার কোটি টাকার হচ্ছে গ্যাসের ওষুধ খায়। এত এত গ্যাস, তারপরেও নাকি বাংলাদেশের আহ, মানে বর্তমান যে গ্যাসের মজুদ আছে, এটা হচ্ছে এখন যেভাবে ব্যবহার হচ্ছে, আগামী 5 বছর পরে, 5 বছর পরে আর গ্যাস থাকবে না। তাহলে এখন আহ 5 বছর পরে আর কোনো গ্যাস থাকবে না, অর্থাৎ যদি কোনো আহ, নতুন করে খনি আবিষ্কার না হয়, তাহলে আগামী মোটামুটি বলা যায় যে 5, 6, 7, 8, 10 বছর পরে আমরা আর গ্যাস পাবো না। কিন্তু আমাদের দেশে তো মানুষের পেটে কত গ্যাস, মানুষের হাতে হাতে কত তেল, কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারতেছি না। আচ্ছা, গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ ফোরাম অর্থাৎ জিইসিএফ, এটা হচ্ছে গ্যাসের যেই গ্যাস যারা এক্সপোর্ট করে, গ্যাস যারা হচ্ছে রপ্তানি করে, তাদের একটা সংগঠন। এটা সংক্ষেপে নাম হচ্ছে জিইসিএফ। এটা 2001 সালে 2001 সালে হচ্ছে প্রতিষ্ঠা পায়। 2001 সালে হচ্ছে তেহরানে এটা হচ্ছে প্রতিষ্ঠা পায়, এবং এটার সদরত হচ্ছে কাতারের দোহাতে অবস্থিত। এখানে মোট সদস্য কয়টা? মোট সদস্য হচ্ছে 12টা। এই যে এখানে ছবিতে যে আপনার এই পতাকা গুলা দেওয়া আছে, 12টা সদস্যের মধ্যে আছে আলজেরিয়া, বলিভিয়া, ইজিপ্ট, তারপরে ইকুয়েটরিয়াল গিনি, ইরান, লিবিয়া, নাইজেরিয়া, কাতার, রাশিয়া, ত্রিনিদাদ এন্ড টোবাগো, তারপরে সংযুক্ত আরব আমিরাত, এবং হচ্ছে ভেনেজুয়েলা। যদিও ভেনেজুয়েলাতে ওদের তেল আছে, ওদের গ্যাসও আছে, কিন্তু ভেনেজুয়েলার অবস্থা কিন্তু এখন খুবই খারাপ। ওদের ওদের মুদ্রাস্ফীতি এখন এখন খুবই বেশি। তারা এখন ওই একটা ছবিতে দেখলাম, একটা ভিডিও দেখলাম যে ভেনেজুয়েলাতে ওরা ওই এই টাকা গুনে নেয় না, দেখলাম যে ওই টাকা ওজন করে নিচ্ছে। হ্যাঁ, একটা মেশিনে তারা টাকা ওজন করে নিচ্ছে। ব্যাপারটা অদ্ভুত লাগলো, টাকা গুনে নিচ্ছে না, টাকা ওজন করে নিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যে অর্গানাইজেশনটা দেখবো, সেটা হচ্ছে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। অর্গানাইজেশন ইসলামিক কোঅপারেশন, এটা প্রতিষ্ঠার পিছনে আহ, ওদের অবস্থা এত কেন খারাপ হয়েছে, ওদের অবস্থা কেন খারাপ হয়েছে, এটা আমরা হচ্ছে ভেনেজুয়েলা নিয়ে যখন পড়বো, অর্থাৎ হচ্ছে আমেরিকা মহাদেশ নিয়ে পড়বো, তখন আমরা জানতে পারবো। ওইখানে বিস্তারিত আছে। তো এইটা প্রতিষ্ঠা হয়েছে 1969 সালে। তবে এটা প্রতিষ্ঠা হওয়ার এই যে অর্গানাইজেশনটা, সেটা প্রতিষ্ঠা হওয়ার পিছনে একটু একটু ছোট্ট হচ্ছে একটা ইতিহাস আছে। আরব ইসরায়েল যে যুদ্ধটা হয়েছিল, আরব ইসরায়েল যে 3টা যুদ্ধ হয়, এর মধ্যে তৃতীয় যে যুদ্ধটা, ওই প্রেক্ষাপটে মূলত এই সংগঠনটা তৈরি হয়। কারণ তখন হচ্ছে ওই জেরুজালেমে মুসলমানদের যে কেবলা, আল আকসা মসজিদ, সেটা ইসরায়েল হচ্ছে আগুন লাগিয়ে দেয়।
তো তখনই এই মুসলিম দেশগুলো তারা তারা ভাবলো যে আমরা আমরা যদি এক থাকি, আমাদের যদি একটা অর্গানাইজেশন থাকে, তাহলে আমরা শক্তিশালী থাকবো। আসলে যে উদ্দেশ্য নিয়ে এই ওআইসি গঠন করা হয়েছিল, এটা ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু এখন এখন আসলে এটার কোনো বেল নেই। হ্যাঁ, মানে ওআইসির এখন এটারে আর কেউ গুনে না, অর্থাৎ এটার তেমন কোনো পাওয়ার টাওয়ার নাই, এটার কথাবার্তা কেউ শুনে না। এটা মাঝে মধ্যে, আসলে মাঝে মধ্যে না, এটা নিয়মিতই হচ্ছে বিভিন্ন সম্মেলন টম্মেলন করে, জাস্ট এটুকুই। কিন্তু মুসলিম মুসলিম দেশগুলোর এক হওয়ার যে লক্ষ্য ছিল, ওইটা আসলে পূরণ হয় নাই। তো এটা প্রতিষ্ঠা 1969 সালে, এবং উদ্যোক্তা দেশ ছিল মিশর। এবং পরে পরে হচ্ছে এটার যে সদর দপ্তর এবং চুক্তিটা স্বাক্ষরিত হয় মরক্কো রাবাতে। পরে এখন 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 বর্তমান যে বর্তমান সদস্য হচ্ছে 57টি, অর্থাৎ মোট 57টি দেশ হচ্ছে এটার হচ্ছে সদস্য। এর মধ্যে প্রতিষ্ঠাকালীন যে প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 25টা, অর্থাৎ শুরুতে 25টা সদস্য ছিল। এরপরে এখন এখন বর্তমান সদস্য দেশ হচ্ছে এখন বর্তমান সদস্য দেশ হচ্ছে 57টি। এরপর আর বাংলাদেশ বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে হচ্ছে 23 ফেব্রুয়ারি 1974। এই ওআইসির সদস্যপদ লাভ করার পিছনে একটু ছোট্ট ইতিহাস আছে। সেটা হচ্ছে ওআইসির সদস্যপদ বাংলাদেশ পাচ্ছিল না। হ্যাঁ, ওখানে পাকিস্তান পাকিস্তান হচ্ছে ভেটো জানাচ্ছিল। তো পরে এটা দেন দরবার হয়, দেন দরবার করে পরে বাংলাদেশ এই 1974 সালে এই সদস্যপদটা পায়। এবং এই সদস্যপদ পাওয়ার পরেই হচ্ছে আপনার ওই যে এর নাম কি, জুলফিকার আলী ভুট্টো, হ্যাঁ, তিনি এই সদস্য হওয়ার পরেই মূলত হচ্ছে বাংলাদেশে আসছিল, একটা সফর করছিল বাংলাদেশে। আচ্ছা, এবং তখন ছিল দ্বিতীয় সম্মেলন, মানে এই ওআইসির সেই দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশ 1974 সালে ওআইসির সদস্যপদ লাভ করে। দাপ্তরিক ভাষা, এই ওআইসির এই দাপ্তরিক ভাষা হচ্ছে 3টি। তারা এই 3টা ভাষায় হচ্ছে কাজকর্ম করে। এর মধ্যে আছে হচ্ছে আরবি, ফার্সি এবং হচ্ছে ইংরেজি। এখানে 57টা যে সদস্য দেশ, এই 57টা সদস্য দেশের মধ্যে কিছু সদস্য আছে অমুসলিম। এটা যদিও একটা ইসলামিক দেশের একটা সংগঠন, কিন্তু তারপরও 11টা সদস্য আছে তারা অমুসলিম, কিন্তু তারপর হচ্ছে ওআইসি সদস্য। এর মধ্যে এই যে দেশগুলা, এইগুলা হচ্ছে অমুসলিম হয়েও তারা সদস্য। এইগুলা এগুলা এই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে নিচের কোনটি অমুসলিম হয়েও ওআইসি সদস্য। তো এই দেশগুলো আপনাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে। আর যদি যদি চান যে না, এইসব এইসব দেশ আমি মনে রাখবো না, আমার এসব দেশ আমি এক নাম্বার ছেড়ে দিব, যদি আসে এক নাম্বার ছেড়ে দিব, আপনার করতে পারেন, অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা। আহ সর্বশেষ সদস্য আইভরি কোস্ট। এই সংস্থাগুলোর ক্ষেত্রে হচ্ছে কিছু টাইপের প্রশ্ন ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা হচ্ছে যে সদর দপ্তর কোথায়, তারপরে 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশ কবে সদস্য হয়, 3 নম্বর হচ্ছে যে সদস্য সংখ্যাগুলো কত, কবে প্রতিষ্ঠিত হয়, এটা একটু কম গুরুত্বপূর্ণ। কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে, যেমন এই যে ওআইসি গুরুত্বপূর্ণ, কবে প্রতিষ্ঠিত হয়। ন্যাটো ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সর্বশেষ যে সদস্য কোনটা। এই জিনিসগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ইসলামিক সংস্থার হচ্ছে তাদের 4টা অঙ্গ সংস্থা আছে। 4টা অঙ্গ সংস্থা মিলে তারা তাদের কার্যক্রম হচ্ছে পরিচালনা আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা তো এই সদর দপ্তর তো জেদ্দাতে অবস্থিত, ওই মরক্কো রাবাতে, ওইখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠা হয়। ওই আপনার এই জেদ্দাতেই তো অবস্থিত, একটু পরে আসতেছে। 4টি অঙ্গ সংস্থা আছে। এর মধ্যে ইসলামিক সম্মেলন পরিষদ, পররাষ্ট্রমন্ত্রী পরিষদের মহাসচিবদের পরিষদ আর সচিবালয়, এই 4টা অঙ্গ সংস্থা নিয়ে হচ্ছে ইসলামিক যে ওআইসি, এটা হচ্ছে গঠিত। এর মধ্যে এই যে একটু আগে যেটা বলেন কেয়া আজাদ আপু, সদর দপ্তর হচ্ছে মক্কার জেদ্দাতে অবস্থিত। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ওআইসির সদর দপ্তর কোথায় অবস্থিত। সর্বশেষ যে সম্মেলনটা হয়, সর্বশেষ হচ্ছে 14তম সম্মেলন হয় 31 মে 2019 সালে। আর সর্বশেষ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রীদের একটা মিটিং হয়, সেটা হয় হচ্ছে 48তম মিটিং ছিল। এটা হয় হচ্ছে 2022 সালে, হ্যাঁ, পাকিস্তানে এই এই সম্মেলনটা হয়। তো যেহেতু এটা মার্চ মাসের 22-23 তারিখে হয়েছে এবং 2022 সালে,
এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, তো সুতরাং এটা আসার সম্ভাবনা আছে। আসতে পারে যে যে সর্বশেষ যে পররাষ্ট্র মন্ত্রীদের মিটিং হয় ওআইসি, সেটা হচ্ছে কোথায় হয় এবং কোন মাসে হয় বা কত তারিখ হয়, এটা আসতে পারে। এবং পরবর্তীতে যে সম্মেলনটা হবে, অর্থাৎ 15তম সম্মেলন, সেটা হবে হচ্ছে গাম্বিয়াতে 2022 সালে। এই গাম্বিয়ায় কিন্তু ওই যে মায়ানমারের বিরুদ্ধে মামলা করছিল এই সেই গাম্বিয়া, এবং এই গাম্বিয়াতে 2022 সালে যে 15তম সম্মেলনটা হবে। এবং এই সম্মেলনটা হয় হচ্ছে ওদের 3 বছর পর পর। যেমন এই যে একটু আগে আমরা দেখলাম যে 2019 সালে একটা সম্মেলন হয়েছিল, এবং এই 3 বছর পরে 2022 সালে আবার আর একটা সম্মেলন হবে। বর্তমান যে যিনি মহাসচিব, বর্তমান মহাসচিবের নাম হচ্ছে হুসেন ইব্রাহিম তোহা। উনি উনি হচ্ছে একটা দেশ আছে, চাঁদ নামে একটা দেশ আছে, হ্যাঁ, আফ্রিকায় চাঁদ নামে একটা দেশ আছে, এই চাঁদের নাগরিক তিনি। তো ইনি হচ্ছে এখনকার মহাসচিব। আচ্ছা, এরপরে আহ, প্রথম প্রথম যে মহাসচিব ছিলেন তিনি ছিলেন মালয়েশিয়ার সাবেক নেতা টেঙ্কু আব্দুল রহমান। তিনি ছিলেন এই ওআইসি প্রথম মহাসচিব। এটা আসতে পারে যে ওআইসির যে প্রথম প্রথম মহাসচিব কে ছিলেন। আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন, বলেন তেল উত্তোলনের শীর্ষ দেশ কোনটি? তেল উত্তোলনের শীর্ষ দেশ কোনটি? হ্যাঁ, তেল উত্তোলনের শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ। উত্তোলনের শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ। এরপরে আমরা পড়বো হচ্ছে সার্ক। সার্কের যদিও এখন কোনো বেইল নাই, অর্থাৎ সার্কের আসলে এখন কোনো দৃশ্যমান কোনো কার্যক্রম নাই। সার্কের যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল ওইটার এখন আর সার্কের কোনো দৃশ্যমান কোনো কার্যক্রম তারা পরিচালনা করে না। তারপরেও সার্ক আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে আগের প্রশ্ন আসছে, যেহেতু সেহেতু এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা হচ্ছে সার্কের এব্রিভিয়েশন। এটার এখন এটা সর্বশেষ যে সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। প্রতিষ্ঠা পায় কবে? সার্ক প্রতিষ্ঠা হয়েছিল মূলত 1985 সালে। এবং সচিবালয় কোথায়? সচিবালয় হচ্ছে এটার নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এবং সার্কে নিয়ে বাংলাদেশের জন্য সার্কটি গুরুত্বপূর্ণ ছিল। এবং আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে সার্কে কিছু পর্যবেক্ষক দেশ আছে। টোটাল টোটাল পর্যবেক্ষক দেশ হচ্ছে 9টা। এটা প্রশ্ন আসতে পারে যে কোনটি সার্কের পর্যবেক্ষক দেশ অথবা কোনটি সার্কের পর্যবেক্ষক দেশ নয়। উদ্যোক্তা ছিল বাংলাদেশ। 1985 সালে যখন এটা তৈরি হয়, এই সার্কের উদ্যোক্তা দেশ ছিল বাংলাদেশ, এবং প্রথম মহাসচিবও ছিলেন একজন বাংলাদেশী। তার তার নাম হচ্ছে আবুল হাসান। তিনি হচ্ছে প্রথম মহাসচিব ছিলেন। আর এখন এখন হচ্ছে বর্তমান যিনি মহাসচিব, তিনি একজন শ্রীলঙ্কার নাগরিক। তার নাম হচ্ছে এসালা ওয়েরাকুন। তো ইনি হচ্ছে এখন বর্তমান মহাসচিব। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এটা আসলেও আসতে পারে যে বর্তমান সার্কের মহাসচিব কে এবং সার্কের মহাসচিব কোন দেশের। সার্কের ভাষা হচ্ছে হচ্ছে 10টি। অর্থাৎ যেই 8টা দেশ আছে, যে 8টা দেশ যে সদস্য, 8টা দেশের মধ্যে 10টা ভাষা হচ্ছে 10টা ভাষা তারা কমিউনিকেট করে, কিন্তু অফিসিয়াল কাজকর্মটা ইংরেজিতে চালানো হয়। সার্কের কিছু সহযোগিতার ক্ষেত্র আছে। আচ্ছা, সার্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সার্ক যখন তৈরি হয় তখন তাদের যে সংবিধান তারা তৈরি করে, নীতিমালা তৈরি করে, তারা সেখানে ছিল যে দ্বিপাক্ষিক কোনো বিষয় সার্কে তারা আলোচনা করবে না। অর্থাৎ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়, যেমন দ্বিপাক্ষিক বিষয় কি, যেমন হচ্ছে আমাদের দেশের সাথে ইন্ডিয়ার তো অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে। যেমন এই যে আপনার অভিন্ন নদী, অথবা এই যে তারা যে সীমান্তে মানুষ মারে, তারপরে এই যে তিস্তা নিয়ে যেসব কাহিনী, বা এই যে ফারাক্কাবাদ, টিপাই মুখবাদ, এসব নিয়ে এগুলা এগুলা হচ্ছে, হ্যাঁ ছিটমহল একটা সময় ছিল, পরে তার সমাধান হয়েছে। তো এইসব হচ্ছে দ্বিপাক্ষিক বিষয়। এই ধরনের কোনো বিষয় স্যারকে আলোচনা হবে না। এই রুলটা দিয়েই কিন্তু সার্ক অর্ধেক অকার্যকর হয়ে গেছে, কারণ হ্যাঁ, দ্বিপাক্ষিক তো সমস্যাই তো বেশি। হ্যাঁ, আর দ্বিপাক্ষিক সমস্যা আলোচনা করলে হয়তো বা সার্ক হয়তো এখন টিকে থাকতো। যাই হোক, এখানে এখানে প্রস্তাবের জন্য এখানে এখানে প্রস্তাবের জন্য হচ্ছে 100টা হ্যাঁ ভোট লাগে। অর্থাৎ যদি কোনো দেশ কোনো প্রস্তাব করে, তাহলে সবগুলা দেশেরই
সবগুলা দেশেরই তারা আহ, সবাই হ্যাঁ বলতে হবে, আর না হলে তার হবে না। এখানে তাহলে কি আলোচনা করা হয়? হ্যাঁ, ওই যে আপনার উৎস বিশ্বাস যেটা বলছে, তারা গল্প করে, তারা গল্প টল্প করে। এখানে আসলে তারা মূলত এই কৃষি নিয়ে, যে উপমহাদেশের এই দেশগুলোতে কৃষির কিভাবে সম্প্রসারণ করা যায়, শিক্ষার কিভাবে সম্প্রসারণ করা যায়, সামাজিক উন্নয়ন, বা যেহেতু এই এই উপমহাদেশের এই এরিয়াটা একটু দুর্যোগ প্রবণ, কিভাবে দুর্যোগ একসাথে মোকাবেলা করা যায়, এগুলা নিয়েই মূলত তারা আলাপ আলোচনা করতো আর কি। এখন করে না আর, তারা এখন আর আলাপ আলোচনা করে না। স্যার প্রায় মরে গেছে আর কি। সর্বশেষ দেখেন, এই যে স্যার যে মরে গেছে, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে যে সর্বশেষ সম্মেলন হয়েছে কাঠমান্ডুতে। সর্বশেষ সম্মেলন হয় হচ্ছে 2014 সালে, এখন 2022 সাল, 8 বছর হয়ে গেছে। সর্বশেষ সম্মেলন হচ্ছে 2014 সালে হয়, এরপর আর কোনো সম্মেলন হয় নাই। একটা সম্মেলন হওয়ার কথা ছিল। আচ্ছা, এখানে বাংলাদেশ মোট 3বার, বাংলাদেশ মোট 3বার এই সম্মেলনটা করে, এবং সর্বশেষ সম্মেলন ছিল কাঠমান্ডুতে। এরপরে একটা সম্মেলন হওয়ার কথা ছিল, 19তম সম্মেলন, যেটা 2016 সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের সাথে ভারতের ঝামেলা লাগে, ওই যে সার্জিক্যাল স্ট্রাইক হয় কাশ্মীরে, ওইখানে। এটা হওয়ার পরেই হচ্ছে সার্কে অল্টারনেটিভ হচ্ছে বিমস্টেক। সার্কে অল্টারনেটিভ এখন হচ্ছে বিমস্টেক। কারণ মানে ওইখানে ওইখানে পাকিস্তান নাই, ওখানে হচ্ছে পাকিস্তানদের ভারত ঢুকতে দেয় নাই। তো পরে যখন ওই সার্জিক্যাল স্ট্রাইক যখন চালাইলো, তখনই ওই 2016 সালে এই পাকিস্তানে সার্কের যে সম্মেলনটা হওয়ার কথা ছিল, এটা আর হয় নাই। এরপরে আর সার্কের কোনো সম্মেলন হয় নাই, এবং সামনে সম্মেলন হবে কিনা এটাও কেউ জানে না। সার্কের ষষ্ঠ সম্মেলনে একটা ফ্রি ট্রেডের জন্য একটা এগ্রিমেন্ট হয়, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। অর্থাৎ এটাকে বলা যায় অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় সার্কের দেশগুলোর মধ্যে। এটা স্বাক্ষর যদি হয় 1993 সালে, কিন্তু কার্যকর হয় হচ্ছে 1995 সালে। দেখেন এখানে এখানে বাণিজ্য চুক্তি, সার্কেল আমরা দুইটা বাণিজ্য চুক্তি আমরা দেখতে পারবো। একটা হচ্ছে সাপটা, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। আরেকটা চুক্তি আছে, সেটা হচ্ছে সাফটা, অর্থাৎ একটাতে পি আর একটাতে হচ্ছে এফ। হ্যাঁ, আগেরটা ছিল সাপটা, এটা হচ্ছে সাফটা, দ্য সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, অর্থাৎ হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। হ্যাঁ, মুক্ত বাণিজ্য অঞ্চল নিয়ে তারা তারা আরেকটা আরেকটা চুক্তি স্বাক্ষর করে, যেটা কার্যকর হয় 2006 সালে। এটা যদিও স্বাক্ষরিত হয়েছিল 2004 সালে। তো এগুলো আসলে এই চুক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, এগুলো আসলে তেমন কোনো কাজের কিছু হয় নাই। সার্কে কিছু কেন্দ্র আছে, এই কেন্দ্রগুলো থেকে প্রশ্ন আসতে পারে। যদি সার্ক থেকে প্রশ্ন আসে, তাহলে যদি আসলেই আসে সার্ক থেকে প্রশ্ন, তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সার্ক থেকে কোনো কোশ্চেন আসবে না। তারপর আমার কথায় আপনারা আবার মনে করেন না, আপনারা আবার হচ্ছে পড়াশোনা সার্ক বাদ দিয়ে দিয়েন না, সার্ক এখনো ইম্পর্টেন্ট আছে। না, তারপরেও পড়েন একটু। পড়বেন হচ্ছে, দুইটা তথ্য মনে রাখবেন। সেটা হচ্ছে যে এখনকার যে মহাসচিব, তিনি তিনি হচ্ছে তিনি কোথায়, আর হচ্ছে মানে তিনি কোন দেশে, তার নাম কি। আর দুর্যোগ ব্যবস্থাপনা, হ্যাঁ হ্যাঁ, দুর্যোগ ব্যবস্থাপনা আগে নয়াদিল্লি ছিল, এখন গুজরাটে। এখানে একটা তথ্যগত ভুল হয়েছে। আর এই এই কেন্দ্রগুলা কোথায় অবস্থিত? হ্যাঁ, এই কেন্দ্রগুলা, হ্যাঁ হ্যাঁ, যেহেতু জিয়া করছেন এই কারণে আসার সম্ভাবনা কম। হ্যাঁ, এই যে ভাই বুঝতে পারছে, আলামিন ভাই বুঝতে পারছে এটা, যেহেতু জিয়া করছে আসার সম্ভাবনা এই কারণে কম। তো তারপরও এই যদি আসে, তাহলে এই কেন্দ্রগুলো কোথায় অবস্থিত এটা আসতে পারে। আর ওই যে যিনি মহাসচিব, তিনি কোন দেশের নাগরিক, এটা আসতে পারে। যেহেতু এখন মানে শ্রীলঙ্কা নিয়ে যেহেতু এখন আলাপ আলোচনা হচ্ছে, সেহেতু শ্রীলঙ্কা রিলেটেড যত প্রশ্ন আসে সেগুলাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। সার্কের একটা ইউনিভার্সিটি আছে, যেটা হচ্ছে নাম হচ্ছে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। এটা এটা তো এটাকে সার্ক ইউনিভার্সিটি বলা হয়। এটা হচ্ছে নয়াদিল্লিতে অবস্থিত। আচ্ছা, এখন বলেন তেলের রিজার্ভের শীর্ষ দেশ কোনটা? আগেরটা ছিল তেল উত্তোলনের শীর্ষ দেশ কোনটা, এখন হচ্ছে তেল রিজার্ভের শীর্ষ দেশ কোনটা? হ্যাঁ, তেল তেল রিজার্ভেও শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, স্টক পাইলে, এটা হচ্ছে স্টক পাইল। হ্যাঁ, স্টক পাইলে হচ্ছে যুক্তরাষ্ট্র। আচ্ছা, এখন এইটা গুরুত্বপূর্ণ, এই অ্যাসোসিয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এটা আপনাদের খুব ভালো করে পড়তে হবে, আসিয়ান। কারণ এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ বাংলাদেশ আসিয়ানে ঢোকার চেষ্টা করতেছে, বাংলাদেশ আসিয়ানে ঢোকার চেষ্টা, আপনার চেষ্টা চরিত্র করতেছে।
যাদের আসিয়ানে ঢোকা যায়। আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অর্থাৎ পূর্ব পূর্ব এবং এবং হচ্ছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলা, এটার যে অ্যাসোসিয়েশন, এটার নাম হচ্ছে আসিয়ান। এবং এটা মূলত একটা হচ্ছে রাজনীতিক প্লাস হচ্ছে একটা অর্থনৈতিক জোট। বর্তমান সদস্য দেশ হচ্ছে আপনার 10টা। এখানে আছে ব্রুনেই, থাইল্যান্ড, মায়ানমার, লাওস, এরপরে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ক্যাম্বোডিয়া, ফিলিপাইন এবং এবং হচ্ছে মালয়েশিয়া। এই এই 10টা সদস্য। এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে শুরুর দিকে ভারতও এটাতে ছিল। মানে ভারতও এটাতে, তারাও বলছিল এটাতে অ্যাড হবে, কিন্তু পরে তারা আর অ্যাড হয় নাই এখানে। আচ্ছা, এটা 1967 সালে হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয় এবং সদর দপ্তর হচ্ছে জাকার্তাতে। জাকার্তা ইন্দোনেশিয়ার সাবেক রাজধানী। এখন তার ইন্দোনেশিয়ার রাজধানী চেঞ্জ করে ফেলছে তারা। এখন ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসান্তারা। তারা ওইখানে আস্তে আস্তে হচ্ছে শিফট হয়ে যাচ্ছে, কারণ তাদের যে রাজধানী জাকার্তা, এটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এটা মাটির, মানে মাটি দেবে যাচ্ছে আর কি। তারা এত পরিমাণে, এত বেশি পরিমাণে পানি তুলছে যে এই তাদের নিচের যে পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে, অর্থাৎ ভূগর্ভস্থ পানি অনেক নিচে নেমে গেছে। এই কারণে এটা দেবে যাচ্ছে দিন দিন। তো এখন বর্তমানে রাজধানী নুসান্তারা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন, যে ইন্দোনেশিয়ার রাজধানী বা ইন্দোনেশিয়ার নতুন রাজধানী কোনটি। আরটাকে বলা হয় এশিয়ান+3। এশিয়ান+3 নামে একটা টার্ম প্রায় ইউজ করা হয়। এটা হচ্ছে এশিয়ানের যে যে দেশগুলো আছে সেগুলো প্লাস হচ্ছে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া। এটাকে বলা হয় এশিয়ান+3। দ্য এশিয়ান ফ্রি ট্রেড দ্য এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, অর্থাৎ সংক্ষিপ্ত হচ্ছে আফটা। এটার যে এটা হচ্ছে তাদের মুক্ত বাণিজ্য অঞ্চল নিয়ে করা। এটা স্বাক্ষর হয় 1995 সালে, কিন্তু পরে সব সদস্য দেশগুলোর সরকার বা পার্লামেন্ট যখন এটা অনুমোদন করে, তখন এটা কার্যকর হয় 1998 সালে। আচ্ছা, এরপরে আমরা এটা, এই যে এই প্রশ্নের আগেও আসছে একবার, যে সিরডাপ, হ্যাঁ, সিডাপের সিডাপের সদস্য বা সিডাপের কি বলে এটাকে, সদর কোথায়। সিডাপ মানে হচ্ছে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক। হ্যাঁ, এটা হচ্ছে সিডাপের সংক্ষিপ্ত, কি বলে, মানে সংক্ষিপ্ত না, এটা হচ্ছে ফুল এব্রিভিয়েশন। এরা মূলত কি করে, এরা মূলত করে হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চলটা আছে, এখানে হচ্ছে পল্লী উন্নয়ন সংস্থা, অর্থাৎ পল্লী উন্নয়নের যে কাজকর্মগুলো এগুলো তারা করবে। প্রতিষ্ঠা হচ্ছে 1979 সালে। এখান থেকে যদি যদি প্রশ্ন আসে, আসলে একটাই আসবে, সেটা হচ্ছে যে সিডাপের সদর দপ্তর কোথায়, এটা। আর একটা হচ্ছে আসতে পারে যে এটার সদস্য দেশ কয়টা, এটা আসতে পারে। সদস্য দেশ হচ্ছে 16টা। এখানে সদস্য দেশ 16টার মধ্যে 15টা হচ্ছে দেশ, আর একটা একটা হচ্ছে সংস্থা এফএও, এবং এফএওই ছিল মূলত একটা উদ্যোক্তা। হ্যাঁ, চামেলি হাউস অবস্থিত, হ্যাঁ, চামেলি হাউস। বর্তমান যিনি সভাপতি, তার নাম হচ্ছে চার্ড শেখ ভিরাপত। এবং এই সিডাপের সর্বশেষ হচ্ছে ফিজি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আরব লীগ। আরবের যে দেশগুলা, আরব দেশগুলা নিয়ে হচ্ছে এই আরব লীগ। এর মধ্যে যে পতাকাগুলো আছে, এই সবগুলা অর্থাৎ এখানে মোট হচ্ছে 22টা, এই মোট 22টা দেশ আরব লীগের সদস্য। সদস্য দেশ বললে 15টা, সদস্য বললে 16টা, সদস্য দেশ বললে 15টা। আরব লীগ প্রতিষ্ঠা পায় হচ্ছে যেই বছর জাতিসংঘ প্রতিষ্ঠা পায় 1945 সালে, ওই বছরই আরব লীগ প্রতিষ্ঠা পায়। এইখানে যে মানচিত্রের যে দেশগুলো দেখতে পাচ্ছেন, এইগুলাই হচ্ছে আরব দেশ। অর্থাৎ আরব দেশ যদি বলে কোনটি আরব দেশ, ওই যে একটু আগে আমরা দেখছিলাম যে ওপেকের অনারব মুসলিম দেশ বলছিল হচ্ছে ইরান। হ্যাঁ, কারণ আরব দেশ হচ্ছে এগুলা, আর ইরান হচ্ছে এই আরব দেশগুলোর মধ্যে নাই। এটা এটার প্রতিষ্ঠাকালীন সদস্য আহ, সদস্য দেশ ছিল 8টা, আর এখন এখন বর্তমান সদস্য দেশ হচ্ছে 22টা।
এটা একটা সংসদ আছে, সেই সংসদের নাম হচ্ছে আলী আল ডাকসি। এটা 1944 সালে যেই প্রটোকলের মাধ্যমে তৈরি হয় বা যেই প্রটোকলের মাধ্যমে আলোর মুখ দেখে, সেই প্রটোকল নাম হচ্ছে 1944 সালে স্বাক্ষরিত আলেকজান্দ্রিয়া প্রটোকল। এবং এই যে আরব লীগ থেকে কিন্তু মিশরকে বহিষ্কার করা হয়েছিল। পরে আবার তারা 1990 সালে তা আবার ফিরে আসে। এবং এই আরব লীগের সদর দপ্তর হচ্ছে কায়রো। আর যিনি বর্তমান মহাসচিব তার নাম হচ্ছে আহমেদ আবুল গাইত। 1989 হওয়ার কথা। আচ্ছা, এই এই ফ্যাক্টটা আমি একটু চেক করব। আমি এটা ভুলে গেছি, আমি এটা চেক করব। আচ্ছা, আরেকটা আরেকটা দেশ আমরা পড়বো, সেটা হচ্ছে জিসিসি। হ্যাঁ, জিসিসি এটা হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল। গালফ অর্থাৎ উপসাগরীয় পারস্য উপসাগরের যে দেশগুলো, পার্সিয়ান গালফ। আচ্ছা, গালফ মানে কি আপনারা জানেন? গালফ আর বে অর্থ কি জানেন? মানে গালফ আর বে এর মধ্যে পার্থক্য কি? বে এবং গালফ এই দুইটাই কিন্তু হচ্ছে উপসাগর। হ্যাঁ, বে মানে হচ্ছে তার তিন দিকে খোলা, একদিকে হচ্ছে বদ্ধ। এটাকে বলা হয় হচ্ছে এটাকে বলা হয় বে। আর আর উপসাগর যেটা গালফ, গালফ হচ্ছে তিন দিক থেকে আবদ্ধ আর একদিকে খোলা, এটাকে বলা হবে হচ্ছে গালফ। এই যে পার্সিয়ান গালফ, এই পার্সিয়ান, না চারদিকে না, চারদিকে না, চারদিকে আবদ্ধ, ওইটা তো চারদিকে আবদ্ধ না, তিন দিকে আবদ্ধ। তিন দিকে আবদ্ধ হলে এটাকে বলা হবে হচ্ছে গালফ। আর যদি একদিকে আবদ্ধ হয় আর তিন দিক থাকে খোলা, সেহেতু হবে হচ্ছে বে। যেমন আমাদের যে বঙ্গোপসাগর, এটা হচ্ছে একটা বে, বে অফ বেঙ্গল। তো এই জিসিসির যে সদস্য, জিসিসির সদস্য দেশ হচ্ছে আপনার 6টা। এবং এটা প্রতিষ্ঠিত হয় কবে? প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1981 সালে। এটা হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে এটা তৈরি হয়। আমার আমার ল্যাপটপ চেঞ্জ হচ্ছে না কেন? স্লাইড চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তো বর্তমান মহাসচিবের নাম হচ্ছে নায়েফ ফালা মোবারক আল হাজরাফ। এই নামটা কঠিন। এই নামটা এটা মনে রাখতে পারেন, তবে এটার আসার সম্ভাবনা কম। এখানে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে জিসিসির সদস্য দেশ কয়টা এবং জিসিসির সদস্য দেশ কি কি, এখান থেকে আসলে এটাই আসতে পারে। এবং হচ্ছে সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে রিয়াদে অবস্থিত। সৌদি আরবের রিয়াদে অবস্থিত হচ্ছে এটা সদর দপ্তর। সর্বশেষ যে সম্মেলনটা হয়, সর্বশেষ 42তম সম্মেলন ছিল। এই 42তম সম্মেলনটা হচ্ছে 14 ডিসেম্বর, 2021 সালের 14 ডিসেম্বর এটার 42তম সম্মেলন হয় সৌদি আরব রিয়াদে। এটার সম্মেলন সবসময় রিয়াদে হয়। হ্যাঁ, রিয়াদ ছাড়া আর কোনো জায়গাতেই হয় না। এটার সম্মেলন সবসময় রিয়াদে হয়, যেহেতু এটার সদর তো রিয়াদে, সেহেতু সম্মেলনটা রিয়াদেই হয়। আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন হচ্ছে আফ্রিকার যে দেশগুলো আছে, আফ্রিকার দেশগুলো নিয়ে তাদের একটা সংগঠন। এটার পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। এবং এটা প্রতিষ্ঠা পায় হচ্ছে 1963 সালে, 25শে মে 1963 সালে এটা প্রতিষ্ঠা পায়। এই দেখেন এখানের এই যে রিং গুলা অনেকটা অলিম্পিক রিং এর মতো। ওদের যে লোগোটা, এই লোগোটা অলিম্পিক রিং এর মতো। আবার ওই যে একটা গাড়ির ব্র্যান্ড আছে না, অডি। হ্যাঁ, অডি তো কিন্তু তিনটা রিং থাকে এরকম একদম একদম সামনে। আমার কাছে ওই গাড়িটা খুব ভালো লাগে। আচ্ছা, সদস্য দেশ সদস্য দেশ হচ্ছে 55টা টোটাল। এবং এটার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 32টা। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টা? আচ্ছা, কি অডি গিফট করবেন আমাকে? অডি গিফট করবেন কি? খেলনা গাড়ি, খেলনা অডি গিফট করবেন? আচ্ছা, ঠিক আছে। আপনি আপনি যেহেতু মানে বলছেন গিফট দিবেন, আমি হচ্ছে এতই খুশি। আল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করুক। আর সর্বশেষ সদর দপ্তর হচ্ছে দক্ষিণ সুদান। যে দক্ষিণ সুদান হচ্ছে আফ্রিকার, শুধু আফ্রিকার না, এটা সারা বিশ্বেরই সর্বশেষ স্বাধীন দেশ।
সদর দপ্তর হচ্ছে আদিস আবাবা, এটা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা হচ্ছে এই আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত, এবং এটার যে আইনসভা, আইনসভার নাম হচ্ছে প্যান আফ্রিকান পার্লামেন্ট। এবং এটার একটা মোটো আছে, এই মোটোটা হচ্ছে যে স্ট্রং এন্ড ইউনাইটেড আফ্রিকা। আর যিনি বর্তমান প্রেসিডেন্ট নাম হচ্ছে ফেলিক্স অ্যান্টনি শিসেকেডি। এটা একটা কঠিন নাম। এটাও আসলে এই নামটাও আসার সম্ভাবনা খুবই কম। সাধারণত নাম যিনি মানে প্রধান, যদি বলে যে কোনটার কে কার প্রধান, প্রধানগুলোর নাম সাধারণত আসে হচ্ছে যেমন হচ্ছে জাতিসংঘের প্রধানের নাম কি, তারপর ইউরোপিয়ান কাউন্সিল, তারপর হচ্ছে ইউরোপিয়ান কমিশন, এদের প্রধানের নাম কি, তারপর হচ্ছে নেটোর, হ্যাঁ নেটোর প্রধানের নাম কি, তারপর হচ্ছে আহ তারপর হচ্ছে আপনার হচ্ছে বিশ্ব ব্যাংক, হ্যাঁ বিশ্ব ব্যাংক আসতে পারে, তারপর হচ্ছে আইএমএফ। হ্যাঁ, আহ, এছাড়া এছাড়া আর আসলে কোনো কিছুর মানে প্রধানদের নাম মানে মুখস্থ না করলেও হবে, এগুলো সাধারণত আসবে না পরীক্ষায়, এত কিছু আসবে না। আচ্ছা, এরপরে আরেকটা আমরা সংস্থা দেখবো যে আচ্ছা মরক্কো 2017-তে। আচ্ছা, এটা এটা আমি হচ্ছে চেক করব। আমি আমি যেটা জানি, আমি জানি হচ্ছে দক্ষিণ সুদান, যাই হোক। তো অর্গানাইজেশন, আচ্ছা মরক্কো হবে, আচ্ছা ঠিক আছে তাহলে মরক্কো হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, অর্গানাইজেশন অর্গানাইজেশন ফর আমেরিকান স্টেটস, অর্থাৎ আমেরিকান আমেরিকান যেসব স্টেট আছে ওদের ওদের একটা অর্গানাইজেশন, সেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে ওএএস, যেটা প্রতিষ্ঠা পায় হচ্ছে 1948 সালে। এটার মূলত যে উদ্দেশ্য নিয়ে মূলত তৈরি হয়, মূলত হচ্ছে তারা 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 তখন চিন্তা ভাবনা করছিল যে গণতন্ত্র এবং মানবাধিকার এবং নিরাপত্তা এবং উন্নয়ন, হ্যাঁ এই চারটা জিনিস তারা দেখবে। এই চারটা জিনিসকে তাদের যে লক্ষ্য, এই লক্ষ্যগুলো সামনে নিয়ে মূলত হচ্ছে ওএএস এটা এটা প্রতিষ্ঠা পায়। বর্তমান যে সদস্য সংখ্যা, বর্তমান সদস্য হচ্ছে 35, এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 21 জন। 1962 সালে কিউবাকে বহিষ্কার করা হয়। তখন কিউবাতে মিসাইল সংকট চলছিল, তখন হচ্ছে যুক্তরাষ্ট্র রিয়াতেই কিউবা, এবং কিউবা তখন হচ্ছে সমাজতান্ত্রিক দেশ। তো সেটার কারণেই কিউবারে বহিষ্কার করে দেওয়া হয়েছিল 1962 সালে। কিন্তু পরে আবার কিউবা 2009 সালে ফেরত আসে। আচ্ছা, এটার বর্তমান যে সদর দপ্তর, বর্তমান সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, এবং বর্তমান যিনি মহাসচিব, এই মহাসচিব হচ্ছে লুইস আলমাগ্রো লেমেন। আচ্ছা, সাউথ ইস্ট এশিয়ার একটা মুসলিমদের একটা সংগঠন, যেটার নাম হচ্ছে সিয়াকো, সাউথ ইস্ট এশিয়ান কোঅপারেশন, মানে মুসলিম দেশদের যে অর্থনৈতিক জোট, এটা এটাকে বলা হচ্ছে যে সাউথ ইস্ট এশিয়ান কোঅপারেশন, বা সংক্ষেপ হচ্ছে সিয়াকো। আমার ল্যাপটপের কি হয়েছে, ইয়ে চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, আচ্ছা, তো এই সিয়াকো এটার প্রতিষ্ঠা হচ্ছে জুনে। এই সিয়াকোটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা কেন ইম্পর্টেন্ট, কারণ এটার উদ্যোক্তা দেশ হচ্ছে বাংলাদেশ। যেহেতু উদ্যোক্তা বাংলাদেশ, তো এই কারণে এটা ইম্পর্টেন্ট। সদস্য সংখ্যা হচ্ছে 5টা, মানে বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 5টা, এবং এটার উদ্যোক্তা দেশ হচ্ছে বাংলাদেশ। আর প্রতিষ্ঠিত হয় হচ্ছে 2019 সালের জুন মাসে। এবং এটারও সদর দপ্তর হচ্ছে ঢাকা। তাহলে সিরিডাবের সদর দপ্তর ছিল ঢাকা, এবং এই সিয়াকোর সদর দপ্তর হচ্ছে আচ্ছা এই যে সরি, আমার তো কাশি চলে এসেছিল। আচ্ছা, তো সিয়াকোর সদর দপ্তর হচ্ছে 5টা, এর মধ্যে আছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং হচ্ছে মালদ্বীপ। আচ্ছা, এখানে আহ 5ই জুন 2020 সালে একটা একটা নতুন সংগঠন হয়, সংগঠনের যে সংগঠনটার সংক্ষিপ্ত নাম হচ্ছে আইপিএসি, অর্থাৎ ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না। ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না, এটা এটা হচ্ছে 8টি দেশের আইন প্রণেতা নিয়ে একটা সংগঠন। এদের মূল কাজই হচ্ছে যে
চায়নার যে ক্রমাগত যে প্রভাব, ক্রমাগত যে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে প্রভাব, এইটাকে ট্যাকল করা। এবং এখানে আটটা দেশের আইন প্রণেতাদের নিয়ে হচ্ছে এই সংগঠন, এবং সেখানে আছে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন এবং হচ্ছে নরওয়ে। এই আটটা দেশের আইন প্রণেতাদের নিয়ে হচ্ছে আইপিএসি গঠিত। তো একটু আগে যেটা বললাম, এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে বৈশ্বিক বাণিজ্য এবং নিরাপত্তা যে ইস্যুগুলা, সেগুলাতে চীনকে যাতে ট্যাকল দেওয়া যায়, চীনের প্রভাব যাতে কমানো যায়, এটাই হচ্ছে উদ্দেশ্য। অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন ফর কেমিক্যাল উইপন্স, অর্থাৎ যে রাসায়নিক যে অস্ত্র, হ্যাঁ, এই রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণ করার জন্য যে প্রতিষ্ঠান, সেটা অবশ্যই একটা জাতিসংঘের প্রতিষ্ঠান। আমি যখন জাতিসংঘ পড়াইছিলাম, তখনই পড়ানো উচিত ছিল। এটা প্রতিষ্ঠা হচ্ছে 1997 সালে, এবং এবং যেহেতু জাতিসংঘের সদস্য 193টা, সেহেতু এটারও সদস্য 193টা। এবং সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। এর মধ্যে সদস্য নয় কোনটি? সদস্য নয় হচ্ছে মিশর। হ্যাঁ, মিশরে একটা একটা অভিযোগ আছে যে মিশরে রাসায়নিক অস্ত্র থাকতে পারে। এটা একটা অভিযোগ আছে। এবং এই চারটা দেশ, এরা হচ্ছে এই যে ওপিসিডাব্লিউ, এগুলো সদস্য না। বর্তমান যিনি মহাপরিচালক, তার নাম হচ্ছে ফার্নান্দো আরিয়াস গঞ্জালেস। এবং এই ওপিসিডাব্লিউ 2013 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ওপিসিডাব্লিউ কবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। আচ্ছা, আনজুস 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 হচ্ছে একটা নিরাপত্তা চুক্তি। এটা আনজুস মানে এখানে হচ্ছে অস্ট্রেলিয়া, এবং জেড মানে নিউজিল্যান্ড, এবং ইউএস মানে যুক্তরাষ্ট্র, এই তিনটা দেশ মিলে তারা একটা চুক্তি স্বাক্ষর করেছিল 1951 সালে। তো চুক্তিটার মূল কারণ ছিল হচ্ছে প্রশান্ত, এখন দেখেন, অস্ট্রেলিয়া এবং হচ্ছে নিউজিল্যান্ড, হ্যাঁ, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের এক মাথায়, আর হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে আরেক মাথায়। তো যেহেতু এই যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, তারা আহ, তারা দুইজনেই, তাদের আশেপাশে অন্য কোনো বড় দেশ নাই। তো তারা আহ, যাতে হচ্ছে অন্য কোনো দেশের আক্রমণ থেকে যাতে নিজেদেরকে রক্ষা করতে পারে, অথবা হচ্ছে নিজেদের কে প্রোটেক্ট করতে পারে, এই কারণে তারা যুক্তরাষ্ট্রের সাথে প্রশান্ত মহাসাগরের যে অঞ্চলগুলা সাথে একটা হচ্ছে তারা একটা চুক্তি করে, এবং এটা মূলত একটা সামরিক জোট। ইন্টারপোল ইন্টারপোল এটা তো হচ্ছে যে পুলিশদের, অর্থাৎ যে এব্রিভিয়েশন হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশ বা বিভিন্ন দেশের পুলিশদের নিয়ে যে সংগঠন, এটা হচ্ছে ইন্টারপোল। এদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের যে পুলিশ বাহিনী আছে, এদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা, এবং সদস্য যে দেশগুলো আছে, যদি কোনো পলাতক আসামি থাকে, তাহলে তারা হচ্ছে ইন্টারপোলের কাছে আবেদন জানাতে পারবে, যাতে ইন্টারপোল ওই যে আসামি সেটা খুঁজতে সাহায্য সহযোগিতা করে। বর্তমান সদস্য দেশ হচ্ছে 195টা, এবং সর্বশেষ সদস্য দেশ হচ্ছে মাইক্রোনেশিয়া। আর বাংলাদেশ 1976 সালে, হ্যাঁ, 1976 সালে ইন্টারপোলের সদস্য হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশ কবে ইন্টারপোলের সদস্য হয়। সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওতে অবস্থিত, এবং এবং বর্তমান যিনি প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্ট নাম হচ্ছে আহমেদ নাসের আল রাইসি। এখন বলেন, আপনার জন্য প্রশ্ন, সিয়াকোর সদস্য দেশ কতটি? একটু আগে পড়ছিলাম সিয়াকো, হ্যাঁ, সিয়াকোর সদস্য দেশ হচ্ছে 5টি। সিয়াকোর সদস্য দেশ হচ্ছে 5টি। আসেম আসেম হচ্ছে আহ আহ, আসেম হচ্ছে মূলত একটা প্ল্যাটফর্ম। এখানে মূলত এশিয়া মহাদেশ এবং হচ্ছে ইউরোপ মহাদেশের যে দেশগুলা, সেগুলো হচ্ছে রাজনৈতিক আলোচনার জন্য একটা ফোরাম, যেটা 1996 সালে প্রতিষ্ঠা পায়। এই বর্তমান এটা বাংলাদেশ 2012-তে এই আসামে যোগ দেয়। আসামের 13তম যে সম্মেলন, সেটা হচ্ছে গত 2021 সালে সংগঠিত হয়েছিল ক্যাম্বোডিয়াতে। এবং এবং পরবর্তী যে আসাম সম্মেলন, সেটা কবে হবে সেটার এখনো কোনো ডেট জানাই নাই।
তো যেহেতু ডেট জানা নেই, তার মানে এটা নিয়ে কোনো প্রশ্ন আসবে না। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, আইসিআরসি, পৃথিবীর সব থেকে বড় স্বেচ্ছাসেবীদের সংগঠন, এবং এটা প্রতিষ্ঠিত 1863 সালে। এই সালটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে এই সালটা গুরুত্বপূর্ণ যে রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, এটা আসতে পারে পরীক্ষাতে। রেড ক্রস কবে সংগঠিত কবে প্রতিষ্ঠিত হয়, এর উত্তর হবে 1863। এর মধ্যে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ছিলেন ছিলেন হচ্ছে এই চারজন, কিন্তু সাধারণত আমরা হচ্ছে হেনরি ডুটান্টের নামই জানি, কিন্তু মূল যে প্রতিষ্ঠাতা, এই মূল প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে এই চারজন। সদর হচ্ছে জেনেভাতে অবস্থিত, এবং এবং এটার বর্তমান যে সদস্য, এটা হচ্ছে 190টা। দেখেন এই যে রেড ক্রসের যে প্রতীক প্রতীক হচ্ছে তিনটা তিনটা প্রতীক দিয়ে কিন্তু তিনটা জিনিস বোঝায়। শুরুতে ওই প্লাস চিহ্নটা ছিল একদম শুরুতে, যেহেতু এটার নাম রেড ক্রস, সেহেতু শুরুতে এই এই প্লাস চিহ্নটা ছিল। কিন্তু পরে এটা নিয়ে একটু বিতর্ক হয়, কারণ এটা অনেকটা হচ্ছে খ্রিস্টান যারা ধর্মাবলম্বী, তাদের যে ক্রুশের যে চিহ্নটা, ওই ক্রুশের চিহ্নের সাথে মিল আছে। তো এটা নিয়ে যখন হচ্ছে কথাবার্তা উঠে, তখন তারা ওই চাঁদের যে যে চিহ্নটা, এটা তারা সামনে নিয়ে আসে। হ্যাঁ, চাঁদের হচ্ছে এটা তারা হচ্ছে মুসলমানদেরকে বোঝায় আর কি। তো তারা যখন খ্রিস্টান বা ওই ধরনের দেশগুলো যখন তারা তাদের কর্মকাণ্ড চালায়, তখন তারা হচ্ছে প্লাস চিহ্নটা ইউজ করে। আর যখন হচ্ছে মুসলমান প্রধান কোনো দেশে তারা কর্মকাণ্ড চালায়, তখন তারা ওই চাঁদের যে চিহ্নটা, এটা ইউজ করে। আর মাঝখানে যে চতুর্ভুজের চিহ্নটা আছে, এটা হচ্ছে যে যখন তারা তারা একটু কনফিউজড হয়ে যায় যে কোনটা ইউজ করলে ভালো হবে, কি কি তারা প্লাস ইউজ করবে নাকি চাঁদ ইউজ করবে। যখন তারা এটা নিয়ে কনফিউশনে পড়ে যায়, তখন তারা ওই মাঝখানের যেটা আছে, মাঝখানে চতুর্ভুজটা ইউজ করে। অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে তাদের একটা সার্বজনীন চিহ্ন, এটা তারা চাইলে সবখানে ইউজ করতে পারে। আচ্ছা, না ইহুদিরা না, না ইহুদিরা না। এটা মূলত হচ্ছে যে মানে যদি দেখা যায় যে ওইখানে মুসলমানও আছে, আবার খ্রিস্টানও আছে, আবার অন্যান্যরাও আছে, তখন তারা হচ্ছে এই চিহ্নটা ইউজ করে। তো বর্তমান যিনি প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে পিটার মুর। তো এই রেড ক্রস তিনবার শান্তিতে হচ্ছে নোবেল পুরস্কার পায়, 1917, 1944 এবং 1963। আচ্ছা, দ্য প্যাসিফিক আইল্যান্ড ফোরাম, এটা এখানে দ্য প্যাসিফিক আইল্যান্ড ফোরাম হচ্ছে যে প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপদের একটা সংগঠন, এবং এটা শুধু সদস্য সংখ্যা মনে রাখলেই হবে। এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 18, এবং এটার সদর দপ্তর হচ্ছে ফিজি। হ্যাঁ, এই দুইটা তথ্য এখানে মনে রাখলে হবে, আর কিছু মনে রাখতে হবে না আপাতত। কোন কোন দেশ আছে এগুলো তেমন ইম্পর্টেন্ট না। অক্সফাম গুরুত্বপূর্ণ। অক্সফাম হচ্ছে অক্সফোর্ড কমিটি ফর ফ্যামিন রিলিফ। এটাও একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এটার প্রতিষ্ঠা হচ্ছে 1942 সালে, এবং অক্সফামের যে সদর দপ্তর হচ্ছে নাইরোবিতে অবস্থিত। এটা হচ্ছে ওই তাদের যে দ্য টেস্টিমনি অফ 60, এটা হচ্ছে তাদের একটা দলিল। এই দলিলের মাধ্যমে মূলত অক্সফামটা তৈরি হয়েছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে করাপশন নিয়ে কাজ করে। আর বাংলাদেশে যেটাকে বলা হয় টিআইবি, হ্যাঁ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটা মূলত সারা বিশ্বে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। 1993 সালে প্রতিষ্ঠিত এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটার সদর দপ্তর হচ্ছে জার্মানির বার্লিনে অবস্থিত। দুর্নীতি সূচক, দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান, হ্যাঁ, করাপশন ইন্ডেক্স 2021, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্য এটা নাও আসতে পারে, কারণ মানে সাধারণত এটা তো একটা ভালো জিনিস না। কিন্তু তারপরও এটা আপনাদের পড়তে হবে। দুর্নীতির যে সূচক, হ্যাঁ, 2021 সালের সেই সূচকে বাংলাদেশ হচ্ছে 147তম। হ্যাঁ, বাংলাদেশ 147তম হয়েছে, এবং সামনের দিক থেকে হচ্ছে 13তম। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে 13তম দুর্নীতিগ্রস্ত দেশ, এবং পিছনের দেশ থেকে বাংলাদেশ হচ্ছে 147তম। পিছনের দেশ থেকে মানে হচ্ছে যে বাংলাদেশে দুর্নীতি কেমন হয়, যদি বেশি হয় তাহলে স্কোরটা কম হবে। তো ওই কমের দিক থেকে বাংলাদেশ হচ্ছে 147, আর আর হচ্ছে উপরের দিক থেকে হচ্ছে 13তম। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান। এখানে আহ, বাংলাদেশ কত নাম্বার, এটা থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনগুলো, অর্থাৎ কোনগুলো শুরুর দিকে আছে, এটা আসতে পারে যে বিশ্বের সব থেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা। তো ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড, এদের তিনটে দেশের স্কোর সমান, তাই এরাই তিনটে হচ্ছে 1 নম্বরে আসে।
অর্থাৎ যদি প্রশ্ন আসে, প্রশ্ন থাকে যদি অপশন ডেনমার্ক থাকে তাই যদি মানে যদি ডেনমার্ক থাকে তাহলে ডেনমার্ক উত্তর হবে, যদি ফিনল্যান্ড থাকে তাহলে ফিনল্যান্ড উত্তর হবে, যদি নিউজিল্যান্ড থাকে তাহলে নিউজিল্যান্ড উত্তর হবে। এখন যদি অপশনে দুইটা থাকে তাহলে কোনটা উত্তর করবেন? তাহলে কোশ্চেন স্কিপ করবেন, অথবা অথবা যে কোনো একটা লাগাবেন। এটা হচ্ছে কোশ্চেন যে করবে তার ভুল। আচ্ছা, আম, এই ছিল আপনাদের আজকের আন্তর্জাতিক সংগঠন 2 এর ক্লাস। মানে মোটামুটি আপনাদের জন্য একটা ছোট্ট কাহুট টেস্ট আছে, খুবই অল্প সময় লাগবে। উম, একটা প্রশ্ন 10 সেকেন্ড করে সময়, আর প্রশ্ন হচ্ছে 10টা, সুতরাং বেশি সময় লাগবে না। ফিনল্যান্ড বর্তমানে 1 নং শান্তির দেশ। হ্যাঁ, ফিনল্যান্ডে আপনার ফিনল্যান্ডে কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে। এটা হচ্ছে যে ওইখানে উম, ওইখানে হচ্ছে আহ মানে আমাদের দেশে যেমন যখন হচ্ছে কেউ বিয়ে করে অথবা কোনো মানে যখন সম্পর্কে কেউ যায় তখন তো হচ্ছে সে কি করে, মানে পোস্টটা দেখে। ধরেন আমাদের দেশে কোনো কোনো ডাক্তার কি কোনো ড্রাইভারকে বিয়ে করবে? ধরেন কোনো সে ডাক্তার, সে কি কোনো বাস ড্রাইভারকে বিয়ে করবে? কিন্তু ফিনল্যান্ডে এটা হয়। হ্যাঁ, ফিনল্যান্ড আইসল্যান্ডে এটা হয়। অর্থাৎ ওরা এই এই হচ্ছে আহ তাদের পেশা নিয়ে তারা হচ্ছে বদার না। তো এখানে কারণ আছে। কারণটা হচ্ছে যে যে বাস ড্রাইভার হয়তো সে সেরকম হচ্ছে বেতন পায়, সে সেরকম হয়তো টাকা পয়সা পায়, সে সে ওরকম টাকা পয়সা পায় বলেই হয়তো সম্পর্ক হয়। আমার ল্যাপটপ আজকে স্লো হয়ে গেছে মনে হচ্ছে, আউট আসে না কেন?